শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে কেমিস্ট্রির প্রথম অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে। মানে হলো 2022 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। আশা করি তোমরা বিষয়টা জানো। অর্থাৎ 2022 সালের প্রথম অ্যাসাইনমেন্ট মানে ষষ্ঠ সপ্তাহর প্রথম অ্যাসাইনমেন্ট। তোমাদের অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হবে 1। এই জিনিসটা মতো মাথায় রাখবা যে ষষ্ঠ সপ্তাহ কিন্তু অ্যাসাইনমেন্ট হলো প্রথম, মানে হলো 1। তোমরা যখন অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার লিখবে ইংরেজিতে লিখবে 01 অথবা 1। তাহলে তোমাদের যে প্রথম রসায়নের উপরে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে হলো প্রথম পত্র থেকে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে। সেই দ্বিতীয় অধ্যায়ের নাম হলো গুণগত রসায়ন। এই গুণগত রসায়নের উপর ভিত্তি করে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং এই অ্যাসাইনমেন্টের একটা শিরোনাম রয়েছে। চলো আমরা দেখে আসি অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি। তাহলে অ্যাসাইনমেন্টের শিরোনামটা আমরা অলরেডি লিখে রাখছি এখানে, যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা হলো পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থান এবং পারমাণবিক বর্ণালী উৎস। অবশ্যই তোমাকে খাতায় লেখার সময় স্পষ্ট অক্ষরে প্রথম পৃষ্ঠায় শিরোনাম কথাটা লিখতে হবে। শিরোনামের বিষয়টা যেটা দেওয়া আছে অ্যাসাইনমেন্টের, অবশ্যই তোমাকে স্পষ্ট করে এই শিরোনামটাকে লিখতে হবে। শিরোনামটা আমি আবার বলে দিচ্ছি, পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থান এবং পারমাণবিক বর্ণালীর উৎস। তাহলে এই যে এই অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা, এই শিরোনামের উপর ভিত্তি করে তোমাদেরকে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। প্রতিটা প্রশ্নের মার্ক হলো 4। সেজন্য তোমাকে প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত যত্ন সহকারে লিখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত বুঝে শুনে লিখতে হবে। এবং যেখানে যে প্রশ্নগুলো চাওয়া হয়েছে সেই প্রশ্নগুলো যেন অবশ্যই বিস্তারিত তোমরা অবশ্যই লিখতে পারো। সেই কনং প্রশ্ন যেমন আগে ছিল কনং, এখন তোমাদের জন্য দেওয়া হয়েছে হলো 1 নং প্রশ্ন উত্তর। প্রথমেই তোমরা লিখবা কি 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের যে নির্দেশকটা দেওয়া আছে অবশ্যই তোমরা সেই নির্দেশকটা লিখবে। 1 নং প্রশ্ন উত্তর লিখবো খাতায় ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত নীতিসমূহ ব্যাখ্যা। তাহলে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত যে নীতি দেওয়া রয়েছে সেই নীতিগুলোকে তোমাকে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। অবশ্যই আমরা সেই নির্দেশকটাকে লিখব। তাহলে আমি যেভাবে বলতেছি সেভাবে প্রত্যেকটা নির্দেশকের নীতি সহ আমরা ব্যাখ্যা করব ক নং প্রশ্ন উত্তর, অর্থাৎ 1 নং প্রশ্নের উত্তরে যা আছে। তাহলে এই 1 নং প্রশ্নের জন্য আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত নীতিসমূহ ব্যাখ্যা। তাহলে এই ইলেকট্রন বিন্যাসের যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলা কি? সেই নীতিগুলো হচ্ছে আউপাউ নীতি, কুন্ডির নীতি, পাউলির বর্জন নীতি। এই 3টা নীতিকে তোমাকে সুষ্ঠুভাবে ব্যাখ্যা করতে হবে এবং সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য তুমি আউপাউ নীতিতে যখন আসবা তখন তুমি আউপাউ নীতিতে কি কি বিষয় ব্যাখ্যা করবে। তাহলে আউপাউ নীতি যখন তুমি লিখবা আউপাউ নীতির সংজ্ঞা লিখবা। আউপাউ নীতি মানে কি? নিম্ন শক্তি স্তর থেকে ক্রমান্বয়ে ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয়। তারপর নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন এই যে নিয়ম বা বিন্যাসটা সেইটার নামই হচ্ছে আউপাউ নীতি। এই আউপাউ নীতিকে আমরা n+l এর নিয়মও বলে থাকি, যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপর ভিত্তি করে এই আউপাউ নীতিটা প্রতিষ্ঠিত হয়েছে। সেজন্য আমরা আউপাউ নীতিকে n+l এর নিয়ম বলবো। তাহলে আউপাউ নীতিতে আমরা ব্যাখ্যা করব হলো সংজ্ঞা, আউপাউ নীতিতে নিয়ম ব্যাখ্যা করব। এখন আউপাউ নীতিতে নিয়ম রয়েছে 2টি, অর্থাৎ 2টি অরবিটালের মধ্যে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে সেই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য তোমার আগে নিম্ন শক্তি সম্পন্ন স্তর চিনতে হবে। যদি দুইটা শক্তি স্তরের মধ্যে যে অরবিটালের n+l এর মান কম হবে সেটা নিম্ন শক্তি সম্পন্ন এবং ইলেকট্রন সেখানে প্রবেশ করবে। এই নিয়মটা হলো 1 নাম্বার, এটাকে ব্যাখ্যা করবে। তারপরে 2 নম্বর ব্যাখ্যাটা ছিল যে দুটি অরবিটালে যদি n+l এর মান সমান হয় তাহলে যে অরবিটালের n এর মান কম সেটি হবে নিম্ন শক্তি সম্পন্ন এবং ইলেকট্রন প্রথমে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। সেই নিয়মটার ব্যাখ্যা করার কথা বলেছি। আর সেখানে আমরা একটা পরমাণুর ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করব, ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করব। সেই পরমাণুটা হচ্ছে পটাশিয়াম। যে আমরা সবাই জানি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হলো যে 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন, অর্থাৎ 3d অরবিটালে না যেয়ে 4s অরবিটালে কেন যায় তার কারণটা আমরা এখান থেকে আউপাউ নীতিতে ব্যাখ্যা করে দিব। অর্থাৎ যে আমরা প্রথম যে নিয়মটা বলেছিলাম যে দুটি অরবিটালের মধ্যে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে, তার মানে পটাশিয়ামের যে 19তম ইলেকট্রনটি দেখা যায় সেই 19তম ইলেকট্রনটিতে দেখা যায় যে 3d তে না গিয়ে 4s আসতেছে। তার মানে হলো n+l এর মান 3d অরবিটালের তুলনায় 4s অরবিটালে নিম্ন শক্তি সম্পন্ন, সেজন্য ইলেকট্রন প্রথমে প্রবেশ করে।
করে। তাহলে আহ্বান নীতিতে তোমার ইলেকট্রন বিন্যাস নীতির ব্যাখ্যার মধ্যে আমরা সংজ্ঞা দিব, N+L এর নিয়ম দিব দুইটা, এবং পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের ব্যাখ্যা দিব। তাহলে আহ্বান নীতির ব্যাখ্যাটা তোমার এখান থেকে পরিপূর্ণভাবে হয়ে যাবে। তারপরে তুমি দিবা হুন্ডি নিয়ম। হুন্ডি নিয়ম কাকে বলে? হুন্ডি নিয়ম সমশক্তি সম্পন্ন প্রতিটি অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করে, পরে প্রাপ্যতা অনুসারে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। এটার জন্য আমরা এই সংজ্ঞাটা দিব। তারপরে এই হুন্ডি নিয়ম অনুসারে মানে বক্স পদ্ধতিতে আমরা ইলেকট্রন বিন্যাসটা ব্যাখ্যা করব। কমপক্ষে দুটি মৌল, যেমন দুটি মৌলের মধ্যে আমরা বলে দিছি যে আসলে কোন কোন দুইটা মৌলকে আমরা এখানে ব্যাখ্যা করতে চাই। সেই দুইটা মৌল হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। এই নাইট্রোজেন এবং অক্সিজেন হুন্ডি নিয়ম অনুসারে ব্যাখ্যা করব কেন এখানে বক্স পদ্ধতিতে অর্থাৎ সমশক্তি সম্পন্ন অরবিটালে কেন প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করেছে এবং পরে প্রাপ্যতা অনুসারে কেন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করেছে, এই জিনিসটা আমরা এখান থেকে ব্যাখ্যা করে দিব। তাহলে তোমার হুন্ডি নিয়ম চলে গেল। তারপরে আমাদের আসবে পাউলির নীতি। তা পাউলির নীতির সংজ্ঞাটা মানে হলো যে একই পরমাণুতে অবস্থিত দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। যে তিনটি কোয়ান্টাম সংখ্যার মান যদি একই রকম হয়, অবশ্যই চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। এইটাই হলো তোমার পাউলির নীতির যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা আমরা এখান থেকে ব্যাখ্যা করব। এবং কমপক্ষে একটি মৌলের জন্য দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান যে ভিন্ন হয় না কখনো, যে তিনটার মান একরকম হয়, একটার মান ভিন্ন হয়, একটা মৌলের জন্য আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে লিখছি আমরা কমপক্ষে একটি মৌলের দুটি ইলেকট্রনের জন্য পাউলির নীতির ব্যাখ্যা, মানে হিলিয়ামের জন্য দুটি ইলেকট্রন আছে, হিলিয়ামের দুটি ইলেকট্রনের জন্য আমরা ব্যাখ্যা করব যে প্রথম ইলেকট্রনের জন্য তিনটির মান একরকম হলেও অপরটা ভিন্ন হয়। আবার দ্বিতীয় ইলেকট্রনের জন্য ব্যাখ্যা করব যে প্রথম ইলেকট্রনের তিনটা ইলেকট্রনের জন্য আমরা তিনটা কোয়ান্টাম সংখ্যার মান একরকম এবং চতুর্থটা ভিন্ন। এইভাবে দুটি ইলেকট্রনের জন্য এই একটা পরমাণুর অর্থাৎ মৌলের ক্ষেত্রে তুমি ইলেকট্রন বিন্যাসটা এই পাউলির নীতির অনুসারে ব্যাখ্যা করবে। অর্থাৎ একই পরমাণুতে অবস্থিত দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে তিনটার মানকে তুমি একটা ইলেকট্রনের জন্য ভিন্ন দেখাবা, আরেকটা ইলেকট্রনের জন্য তিনটি কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ N, L, M, S এই মানগুলোর মধ্যে তুমি কমপক্ষে যে কোনো উদাহরণের মাধ্যমে তিনটার মান একরকম দেখাবা আর একটা ভিন্ন দেখাবা। তাহলেই তোমার এই পলির বর্জ্য নীতির ব্যাখ্যা অর্থাৎ পাউলির নীতির ব্যাখ্যা চলে যাবে। এরপরে আমরা এখানে কোন প্রশ্নের মধ্যে আবার মানে 1 নং প্রশ্নের মধ্যে আমরা আরো ব্যাখ্যা করব, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমী কিছু ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। যে ক্রোমিয়াম এবং কপার এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, অর্থাৎ তাদের যে সুস্থিতিশীলতা রয়েছে যে 3D অরবিটাল এবং 4s অরবিটালের, এখানে আমাদের ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের স্থিতিশীলতার ব্যাখ্যা করতে বলা হয়েছে। যে ডি অরবিটালে 9টি তুলনায় ডি অরবিটালে যদি 10টি ইলেকট্রন থাকে সেটা অধিকতর স্থিতিশীল, সেটা আমরা কপারের জন্য ব্যাখ্যা করব। আর ক্রোমিয়ামের 3D4 এর তুলনায় 3D5 বেশি স্থিতিশীল, সেটা আমরা তার ক্রোমিয়াম এবং কপারের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করব। তাহলে আমাদের 2 নং এর জন্য অবশ্যই আমরা এই দুইটা ইলেকট্রন বিন্যাসের যদি আমরা ব্যাখ্যা করে দেই তাহলে 1 নং প্রশ্নের সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা যদি এই টু দা পয়েন্টে এই প্রশ্নগুলোর উত্তর লেখো তাহলে তোমরা 1 নং প্রশ্নের যথাযথ মান পাবে, অর্থাৎ 4-এ 4 পাবে, যেহেতু প্রতিটা প্রশ্নের মার্ক হলো 4। এখন আমরা যাব 2 নং প্রশ্নের মধ্যে আমাদের কি কি দেয়া আছে এবং 2 নং প্রশ্নের ব্যাখ্যাটা আমরা এখান থেকে কি কি পাই। 2 নং প্রশ্নের মধ্যে কি কি ছিল সেটা আমরা একটু দেখে নেই। যে 2 নং প্রশ্নের মধ্যে আমাদের কি বিষয়টা আমরা এখান থেকে ব্যাখ্যা করব। তাহলে 2 নং প্রশ্নের মধ্যে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে কোয়ান্টাম সংখ্যা থেকে শক্তি স্তর। দেখো এখানে খেয়াল করো যে অবশ্যই আমরা এই নির্দেশকটা কিন্তু অবশ্যই ব্যাখ্যা করব। শক্তি স্তর সমূহের ইলেকট্রনের ধারণ ক্ষমতা নির্ণয়, ইলেকট্রনের ধারণ ক্ষমতা নির্ণয়। তার মানে আমরা এখানে দ্বিতীয় 2 নং প্রশ্নের মধ্যে আমাদের যে শিরোনামটা পেয়েছি সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে শক্তি স্তর সমূহের ইলেকট্রনের ধারণ ক্ষমতা নির্ণয়। তাহলে যখন আমরা এই শক্তি স্তরের ইলেকট্রনের ধারণ ক্ষমতা নির্ণয় করব তখন অবশ্যই আমাদের এই বিষয়টা ব্যাখ্যা করতে হবে যে এখানে প্রথমেই আমরা ব্যাখ্যা করব হচ্ছে কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা। প্রথমে আমাদের কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দিব। কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা আমরা অবশ্যই জানি
যে কোনো পরমাণুর একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, সেই শক্তি স্তরটি বৃত্তাকার না উপবৃত্তাকার, ইলেকট্রনটা তাদের ত্রিমাত্রিক বিন্যাস ওরিয়েন্টেশন কেমন, এবং ইলেকট্রনটা কোন দিকে আছে, ঘড়ি কাঁটার দিকে না ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এইসব বিষয় ব্যাখ্যার জন্য যে 4টি কোয়ান্টাম সংখ্যার আমরা ধারণা পাই, সেই 4টা কোয়ান্টাম সংখ্যার জন্য যে সংখ্যাগুলো সম্পর্কে ধারণা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। তারপরে এই 4টি কোয়ান্টাম সংখ্যার পরিচিতি দিব। 4টি কোয়ান্টাম সংখ্যা, 4টি কোয়ান্টাম সংখ্যা, 4টি কোয়ান্টাম সংখ্যা কি কি আছে, 4টা কোয়ান্টাম সংখ্যার পরিচিতি, কোয়ান্টাম সংখ্যার পরিচিতি দিব। কি কি দিব পরিচিতি? দেখো আমরা এখানে 4টি কোয়ান্টাম সংখ্যা যে পাই সেই 4টি কোয়ান্টাম সংখ্যা কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 চুম্বক কোয়ান্টাম সংখ্যা, 4 এস অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা কি করব? কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা দিব, 4টি কোয়ান্টাম সংখ্যার পরিচিতি দিব, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমাদের এই যে 4টি কোয়ান্টাম সংখ্যা আমরা এখানে লিখলাম, এই 4টা কোয়ান্টাম সংখ্যার মানগুলো অবশ্যই আমাদেরকে লিখতে হবে এবং তাৎপর্য লিখতে হবে। তাহলে এই 4টি কোয়ান্টাম সংখ্যার যে আমাদের মান রয়েছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই 4টা কোয়ান্টাম সংখ্যার পরিচিতি মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর আকৃতি সম্পর্কে, আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়, এল দ্বারা মানে অরবিটালের অস্তিত্ব বা পরমাণুর আকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়, ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়, এবং এস বা স্পিন কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করে। এই বিষয়টাকে আমরা ব্যাখ্যা করব। যদি আমরা এই 4টি কোয়ান্টাম সংখ্যার পরিচিতি সঠিকভাবে দিতে পারি তাহলে আমাদের এইখান থেকে যে প্রথম অংশটা অর্থাৎ 4টি কোয়ান্টাম সংখ্যা থেকে যে আমরা মানগুলি পাবো অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা যে আমরা নির্ণয় করব, এই সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতার যে সূত্রগুলো আছে সেই সূত্র প্রয়োগ করে আমরা এখানে প্রত্যেকটার জন্য পৃথক পৃথকভাবে আমরা এখানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা নির্ণয় করব। তাহলে সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে নির্দেশনা দেওয়া আছে যে চতুর্থ শক্তি স্তরের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মানকে ব্যবহার করে অবশ্যই আমি সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা নির্ণয় করব। তাহলে সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা নির্ণয়ের জন্য আমাদের সূত্র রয়েছে এবং অরবিটালের সূত্র রয়েছে। তাহলে অরবিটাল নির্ণয়ের সূত্র, অরবিটাল নির্ণয়ের সূত্র, তাহলে অরবিটাল নির্ণয়ের যে সূত্রটা আমরা পাই সেই সূত্রটাকে ব্যবহার করব 12 + 1। আর এখানে আমরা অরবিটালের সংখ্যা আর হচ্ছে ইলেকট্রনের সংখ্যা লিখবো আমরা। ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 2 × 2l + 1। এই সূত্রকে আমরা ব্যবহার করে সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনের মান নির্ণয় করব। তাহলে এখানে আমরা এই সূত্রগুলোকে নিব এবং সর্বোচ্চ n + l এর মান ব্যবহার করে আমরা কিভাবে তাদের জন্য বিভিন্ন শক্তি স্তরের জন্য যে ইলেকট্রনে পেয়ে থাকি সেই শক্তি স্তরটা আমরা দেখাই দিব। তাহলে n = 4 এর জন্য n যদি 4 হয়, l হয় 0, 1, 2, 3। তাহলে এখান থেকে আমরা 3টে উপশক্তি স্তর পাই, সেটা হলো s, l এর জন্য s এর মান 0, m এর মান, p এর জন্য l এর মান 1, d এর জন্য l এর মান 2 এবং f এর জন্য l এর মান হচ্ছে 3। তাহলে এখান থেকে যেহেতু চতুর্থ শক্তি স্তর সেজন্য আমরা লিখব 4s, 4p, 4d, 4f। তাহলে দেখো n এর মান আমাদের হয়ে গেল n = 4, l এর জন্য আমরা পেলাম হলো l = 0, 1, 2, 3। তাহলে 0 এর জন্য s, p এর জন্য 1, d এর জন্য 2, f এর জন্য 3। তাহলে চতুর্থ শক্তি স্তর 4s, 4p, 4d, 4f। তাহলে m এর মান লিখবো। তাহলে m এর মানও আমরা প্রত্যেকটার জন্য 0, +-1, +-2, +-3। এর জন্য আমাদের যে মানটা আছে এখানে কয়টা অরবিটাল পাওয়া যায় সেই অরবিটালের সংখ্যা এখানে আমরা হিসাব করব। এটার জন্য আমরা অরবিটাল পাবো 3টি, এটার জন্য অরবিটাল পাবো আমরা 5টি, আর এটার মধ্যে আমরা অরবিটালের সংখ্যা পাবো 7টি। তাহলে মোট হলো আমাদের কয়টি হিসাব করে দেখো 16টি অরবিটাল এখান থেকে আমি পাই। তাহলে এখানে 16টি অরবিটাল যখন আমরা পাবো তখন প্রত্যেকটার জন্য এখানে আমরা পৃথক পৃথকভাবে তাদের জন্য এই মানগুলোকে ব্যবহার করব। আর এখানে আমরা s এর মান দ্বারা ইলেকট্রনের সংখ্যা পাই s = ±½ তার মানে হচ্ছে এখানে কি পাচ্ছি, তাহলে এখানে 16টা ±½ হচ্ছে, তার মানে 16 × 2 তার মানে 32টি ইলেকট্রন রয়েছে। তাহলে এখান থেকে আমরা n, l, m, s এই n, m, l, s ব্যবহার করে আমরা এখান থেকে
এই যে চতুর্থ শক্তি স্তরের জন্য তোমাকে যেটা বলা হয়েছিল, চতুর্থ শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রনের ধারণ ক্ষমতা আমরা এই জায়গা থেকে নির্ণয় করে দেখাবো। তাহলে চতুর্থ শক্তি স্তরের জন্য এরকম ভাবে আমরা প্রত্যেকটা শক্তি স্তরের জন্য যদি ইলেকট্রনের ধারণ ক্ষমতা নির্ণয় করি, তাহলে আমাদের এই 2 নং প্রশ্নের উত্তরটা সহজভাবে শেষ হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো, আমরা এখানে 2 নং প্রশ্নের মধ্যে বলেছিলাম যে কোয়ান্টাম সংখ্যার ব্যাখ্যা দিব, মানে কাকে বলে। কোয়ান্টাম সংখ্যার 4টি যে কোয়ান্টাম সংখ্যা রয়েছে সেটার পরিচিতি দিব, প্রধান, সহকারী, চুম্বক, স্পিন, এবং 4টি কোয়ান্টাম সংখ্যার আমরা তাৎপর্য দিব, অর্থাৎ প্রথম কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি করা হয়, অর্থাৎ পরমাণুর আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়, এল দ্বারা অরবিটালের অস্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়, এম দ্বারা ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে ধারণা পাওয়া যায়, এবং এস দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক ব্যাখ্যা করা হয়। এখন তারপরে আমরা অরবিটালের সূত্র ব্যবহার করব এবং ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র ব্যবহার করব। তারপরে আমরা চতুর্থ শক্তি স্তরের জন্য এরকম প্রত্যেকটার জন্য পৃথক পৃথক মান আমরা লিখে দিব। L = 4 হলে L এর মান কি হয়, L = 0 1 2 3, এগুলো আমরা বক্স করে দিলে সবচেয়ে বেশি ভালো হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। তাহলে 4s 4p 4d 4f, এবং m এর মান হবে 0 +-1 +-2 +-3। এখানে m এর মানের উপর ভিত্তি করে যেহেতু ইলেকট্রন অরবিটালের সংখ্যা হিসাব করা হয়, তাহলে 1 + 3 + 5 7 = 16টি। তাহলে এখানে আমরা অরবিটাল পাচ্ছি চতুর্থ শক্তি স্তরে 16টি অরবিটাল, এবং ইলেকট্রনের সংখ্যা পাবো 32টি ইলেকট্রন। এইভাবে আমরা কি করব, যে এই চতুর্থ শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন যে ইলেকট্রনে রয়েছে সেটা আমরা এখান থেকে নির্ণয় করে নিতে পারি। এরপরে আমরা দেখাবো 3 নং প্রশ্নের মধ্যে আমাদের কি কি বিষয় রয়েছে। এই 3 নং প্রশ্নটা আমরা এখান থেকে দেখে নিব। 3 নং প্রশ্নের মধ্যে আমাদের কি কি রয়েছে, 3 নং প্রশ্ন উত্তর। 3 নং প্রশ্ন উত্তর। তাহলে 3 নং প্রশ্নের মধ্যে আমাদের কি কি বিষয় রয়েছে। 3 নং প্রশ্নের মধ্যে আমরা বিষয়টা দেখব হচ্ছে যে উপশক্তি স্তর সমূহের খেয়াল করো, আমাদের যখন আমরা উপশক্তি স্তরের ব্যাখ্যা দিব তখন উপশক্তি স্তরের বর্ণনা ও আকৃতির ব্যাখ্যা, তাহলে অবশ্যই কিন্তু আমরা এই বিষয়টা লিখে দিব। 3 নং প্রশ্নের জন্য নির্দেশকের যে অংশটুকু রয়েছে সেই নির্দেশকটা অবশ্যই আমরা দিব উপশক্তি স্তর সমূহের বর্ণনা ও আকৃতি। তার মানে এখানে আমরা উপশক্তি স্তর মানে অরবিটালের সংজ্ঞা দিব, অরবিটালের সংজ্ঞা দিব। এখানে কি অরবিটাল, অরবিটাল বলতে কি বোঝায়, যে কোনো একটা ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাসকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, সেখানে কোন জায়গায় ইলেকট্রনের ঘনত্ব রয়েছে, ইলেকট্রনের যে সর্বোচ্চ ঘনত্ব অঞ্চল অর্থাৎ 95%, অর্থাৎ যেখানে ইলেকট্রনকে পাওয়া যায়, ইলেকট্রনকে পাওয়ার যে সর্বাধিক সম্ভাব্য অঞ্চল সেই অঞ্চলটার নামই হচ্ছে অরবিটাল। তাহলে আমরা এই উপশক্তি স্তর সমূহের বর্ণনার মধ্যে অবশ্যই প্রথমে আমরা কি দিব, উপশক্তি স্তরের সংজ্ঞা দিব, তারপরে আমরা দিব কি SPDF এর তাৎপর্য লিখব। তো প্রত্যেকটার জন্য SPDF, তার মানে আমরা এখান থেকে যখন আমরা ব্যাখ্যা করব SPDF, অর্থাৎ Fটা আমাদের এখানে ব্যাখ্যা না করলেও চলবে, হ্যাঁ, যেহেতু আমাদের বলছে উপশক্তি স্তর সমূহের বর্ণনা এবং আকৃতি, সেজন্য আকৃতি যেহেতু F অরবিটালের এখন আকৃতি নাই, সেই জন্য আমরা অরবিটাল বলতে সাধারণত এখানে SPD বলতেই এখানে বুঝি। তাহলে যখন আমরা এই অরবিটালের সংজ্ঞাটা দিয়ে দিব, তারপরে এই অরবিটালের S অরবিটালের সংজ্ঞা দিব, P অরবিটালের সংজ্ঞা দিব, D অরবিটালের আমরা এখান থেকে প্রত্যেকটার জন্য সংজ্ঞা দিব, এবং S অরবিটাল দ্বারা কি বোঝায়, P অরবিটাল দ্বারা কি বোঝায়, D অরবিটাল দ্বারা কি বোঝায়। এবং যখন আমরা S অরবিটাল ব্যাখ্যা করব তখন S অরবিটালের নোডাল তল সহ ব্যাখ্যা করতে হবে। এগুলোর প্রত্যেকটারই আমরা কি বলবো, কাকে বলে দিব, অর্থাৎ S অরবিটালের পরিচিতি দিব। পরিচিতি দিয়ে আমরা এখান থেকে S অরবিটালটা যে পাওয়া যায় কোয়ান্টাম সংখ্যা থেকে, তখন L = 0 এর জন্য S অরবিটাল পাওয়া যায়, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। আর S অরবিটালটা আমাদের কি আছে, S অরবিটালের আকৃতি, S অরবিটালটা হলো গোলাকৃতির, S অরবিটালের আকৃতি হলো গোলাকৃতির, আমরা এটা ব্যাখ্যা করব। গোলাকৃতির এখানে নোড সহ তোমাকে ব্যাখ্যা করতে হবে, নোড সহ আমরা ব্যাখ্যা করব, যে এরকম ভাবে আমরা নোড অঙ্কন করে দিব বিভিন্ন শক্তি স্তরের জন্য, এরকম ভাবে আমরা নোড দিয়ে দিব। এই নোড দিয়ে এই আকৃতিটা ব্যাখ্যা করতে হবে, S অরবিটালের আকৃতি। তাহলে S অরবিটালের পরিচিতি হয়ে যাবে সংজ্ঞা, মানে S অরবিটাল কাকে বলে, S অরবিটাল কার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, L = 0 এর জন্য হয়, অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি 0 হয় তাহলে S অরবিটাল পাওয়া যায়, এবং S অরবিটাল এর জন্য এই আকৃতিটা অঙ্কন করব গোলাকৃতি। এই গোলাকৃতি এই নোডাল তল সহ আমরা এখান থেকে ব্যাখ্যা করে দিব। তারপরে আমাদের P অরবিটালের জন্য আসবে, P অরবিটালের জন্য সেম ভাবে আসবে, যে P অরবিটালের জন্য আমরা পরিচিতি দিব, P অরবিটালের
L ইকুয়াল টু যদি 1 হয় তাহলে পি অরবিটালের যে উপস্থিতি সৃষ্টি হয় সেটা আমরা এখান থেকে ব্যাখ্যা করব। আর এখান থেকে যখন পি অরবিটালের আকৃতি দিব তখন পি অরবিটালের আকৃতি হবে ডাম্বেল আকৃতির। ডাম্বেল আকৃতির, তাহলে ডাম্বেল আকৃতির জন্য আমরা চিত্রটা অঙ্কন করব। তিনটার জন্য এরকম আমরা চিত্র দেখব, বইতে আছে, বই থেকে অবশ্যই তোমরা চিত্রটাকে অঙ্কন করে নিবে। তাহলে আমরা এখান থেকে তিনটার জন্য তিনটা চিত্র অঙ্কন করব। পি অরবিটাল তিনটা পাওয়া যায়, সেই তিনটা অরবিটালের আমরা এখান থেকে আমরা চিত্রটা দেখাই দিলাম। এটা হলো পি জেড, এটা হলো পি ওয়াই, এটা হলো পি এক্স। এটা এক্স অক্ষ বরাবর আছে সেজন্য এক্স পি এক্স, এটা ওয়াই অক্ষ বরাবর আছে সেজন্য পি ওয়াই, এটা জেড অক্ষ বরাবর আছে সেজন্য এটা হলো পি জেড। এরকম ভাবে পি এক্স পি ওয়াই পি জেড এর জন্য আমরা এই অরবিটালগুলো চিত্র এখান থেকে দেখাই দিব নোডাল তল সহ। নোডাল তল সহ, নোডাল তল সহ। তাহলে নোডাল তল সহ তোমরা এখানে চিত্রগুলো সুন্দর করে, অবশ্যই চিত্রগুলোকে পেন্সিল দিয়ে আকৃতি অঙ্কন করতে হবে। আবার বলতেছি, পেন্সিল দিয়ে সুন্দর করে পরিচ্ছন্নভাবে এই চিত্রটাকে অঙ্কন করতে হবে। এরপরে আমরা দিব ডি অরবিটালের। ডি অরবিটালের জন্য আমরা এখান থেকে পরিচিতি দিব ডি অরবিটাল। ডি অরবিটালের পরিচিতি দিব, অর্থাৎ ডি অরবিটালের এল এর মান যদি 2 হয় তাহলে ডি অরবিটালের উপস্থিতি সৃষ্টি হয়। তাহলে এই ডি অরবিটালের জন্য আকৃতি হলো ডাম্বেল আকৃতির, ডি ডাম্বেল আকৃতির। ডি অরবিটালের আকৃতিটা হলো কি, ডি ডাম্বেল আকৃতি। তাহলে ডি ডাম্বেলের আকৃতির জন্য যে আমাদের মানগুলি রয়েছে সেই মানগুলো, চুম্বকের কোয়ান্টাম সংখ্যার মানগুলো আমরা দিয়ে দিব। তাহলে ডি অরবিটালের জন্য এখান থেকে মানগুলো দিব, এম এর মানগুলো দিয়ে দিব। এবং বিভিন্ন যে ডি অরবিটালের অক্ষগুলো রয়েছে, অর্থাৎ ডি এক্স ওয়াই আছে, ডি ওয়াই জেড আছে, ডি জেড এক্স আছে, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে এবং ডি জেড স্কোয়ার আছে। এরকম প্রত্যেকটার জন্য এম এর মানকে আমরা বসাই দেবো। এম এর মান আমরা এখান থেকে -2। এম এর মানগুলো অবশ্যই তোমাকে দিতে হবে। এখানে এম এর মান হচ্ছে -1, এখানে হবে +1, এখানে হবে +2, এখানে হবে 0। তাহলে অবশ্যই তোমরা এইভাবে মানগুলো দেখাই দিবা। পি অরবিটালের জন্য যদি এম এর মান দেখাই দাও তাহলে অনেক ভালো হয়। পি এর জন্য দেখাবা, ডি এর জন্য দেখাবা, এস এর মধ্যে এস এর মানে এম এর মান 0 সেটাও ব্যাখ্যা করবো। তাহলে আরেকটু বলে দিচ্ছি যে অবশ্যই এস পি ডি এফ অরবিটালের মধ্যে চুম্বক কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা এস এর জন্য পাবো হচ্ছে এম এর মান হলো 0, পি এর জন্য আমরা পাবো পি এর জন্য, তাহলে পি অরবিটাল হচ্ছে তিনটি, পি এক্স পি ওয়াই এবং পি জেড। -1 +1 এখানে হলো 0। তাহলে এখান থেকে আমরা এখান থেকে 0 +1 এখানে বসায় দিব। তাহলে এখান থেকে যদি আমরা এরকম ভাবে বসায় দেই তাহলে তোমরা পরিপূর্ণভাবে এই 3 নং প্রশ্নের উত্তরটা সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা এই 3 নং প্রশ্নের উত্তর সঠিকভাবে সমাধান পেয়েছ। সুন্দর করে খাতায় পরিচ্ছন্নভাবে চিত্রগুলো যখন অঙ্কন করবে অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করবে, তাহলে তোমাদের আর সমস্যা হবে। তাহলে তুমি মানে টু দ্য পয়েন্টে সবগুলোর উত্তর এখান থেকে পাবে। তাহলে আশা করি তোমরা এখান থেকে যে অংশটা রয়েছে অবশ্যই তোমরা টু দ্য পয়েন্টে অবশ্যই এটা খেয়াল করবে, তাহলে তোমরা কি করবে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়ে যাবা। তাহলে 4 নং প্রশ্নের উত্তর ছিল, 4 নং প্রশ্নের জন্য পারমাণবিক বর্ণালীর, 4 নং প্রশ্নের শিরোনামটা লিখবো পারমাণবিক বর্ণালীর উৎস। খেয়াল করো এখানে অনেকগুলো বড় মানে এখানে যে শিরোনামটা রয়েছে প্রশ্নের অবশ্যই শিরোনামটা ব্যাখ্যা করার চেষ্টা করবে। পারমাণবিক বর্ণালীর উৎসের ব্যাখ্যা, তাহলে উৎসের এখান থেকে ব্যাখ্যা করবা। তাহলে এখান থেকে আমরা অর্থাৎ পারমাণবিক বর্ণালীর যে উৎস রয়েছে সেই পারমাণবিক বর্ণালীর অবশ্যই উৎস ব্যাখ্যা করব। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, এখানে বর্ণালী বলতে সাধারণত আমরা কাকে বোঝাই সেই জিনিসটা আমাদেরকে এখানে মনে রাখতে হবে। পারমাণবিক বর্ণালী মানে এখানে আমরা পারমাণবিক বর্ণালীর সংজ্ঞা দিব, পারমাণবিক বর্ণালীর সংজ্ঞা দিব, অর্থাৎ পারমাণবিক বর্ণালীটা কাকে বলে, মানে রেখা বর্ণালী কাকে বলে, আণবিক বর্ণালী কাকে বলে, পারমাণবিক বর্ণালীর এই বিষয়টা আমরা এখান থেকে দিব। পারমাণবিক বর্ণালীর সৃষ্টির যে সৃষ্টি রয়েছে, সৃষ্টির উৎস সেটা দিব, পারমাণবিক বর্ণালীর সৃষ্টি দিব। তাহলে আমরা এখানে পারমাণবিক বর্ণালীর যে প্রত্যেকটার জন্য যে অংশগুলো রয়েছে অবশ্যই তোমরা সেই অংশগুলো দিবা। তারপরে পারমাণবিক বর্ণালীর প্রকারভেদ দিবা। পারমাণবিক বর্ণালী 2 প্রকার, পারমাণবিক বর্ণালী 2 প্রকার দিবা, 2 প্রকার। একটা হচ্ছে আলো বিচ্ছুরণ বর্ণালী, আলো বিচ্ছুরণ বর্ণালী। তাহলে আলোর বিচ্ছুরণ বর্ণালীর মধ্যে যেটা উজ্জ্বল আলোকিত মানে যেটা সবচেয়ে বেশি লাইট করবে, যেটা দেখা যাবে সেটাই হচ্ছে আলো বিচ্ছুরণ বর্ণালী। আর আরেকটা হচ্ছে আলো শোষণ বর্ণালী, শোষণ বর্ণালী।
তাহলে শোষণ বর্ণালীর ব্যাখ্যা দিবা। তাহলে আলোক বিচ্ছুরণ বর্ণালী ব্যাখ্যা দিব। শোষণ বর্ণালীর ব্যাখ্যা দিব, যেটা বিচ্ছুরণ সেটা হচ্ছে উজ্জ্বল আলোকিত যেটা দেখা যায়, আর যেটা হচ্ছে শোষণ যেটা অন্ধকার অনুজ্জ্বল কালো যেটা দেখা যায় না, সেটা হচ্ছে এই শোষণ বর্ণালীর মধ্যে আমাদের চলে আসছে। সেজন্য অবশ্যই আমরা এই জিনিসটা ব্যাখ্যা করব। তারপরে আমরা দিব হচ্ছে যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। তারপর আমরা কি দিব, এটার পরের যে অংশটা সেটা হচ্ছে হাইড্রোজেনের বর্ণালীর ব্যাখ্যা, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা। খেয়াল করো এখানে আমাদের অনেকগুলো বিষয় রয়েছে। হাইড্রোজেনের যে পারমাণবিক বর্ণালী রয়েছে, এই হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর মধ্যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর রেখাচিত্র দিব। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর রেখাচিত্র অবশ্যই দিতে হবে, রেখাচিত্র পেন্সিল দিয়ে দিবা, পেন্সিলের সাহায্যে দিবা, পেন্সিলের সাহায্যে। অবশ্যই হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী বই থেকে স্পষ্ট করে লিখে নিবা যে হাইড্রোজেন বর্ণালীর কিভাবে সৃষ্টি হয়েছে। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর রেখাচিত্র দিব পেন্সিলের সাহায্যে। অবশ্যই মনে রাখতে হবে যে চিত্রটাকে দিতে হবে, অবশ্যই তোমাকে এটা হাইলাইটস করতে হবে যেন কোনোভাবেই সেটা মিসিং না হয়। এবং তারপরে তোমরা দিবা হাইড্রোজেন পরমাণু বর্ণালীর রিডবার্গ ধ্রুবকের যে সমীকরণ রয়েছে সেই সমীকরণ, রিডবার্গ ধ্রুবকের সমীকরণ আমরা প্রতিষ্ঠিত করব এবং বিভিন্ন লাইনের অঙ্কন করব। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর লাইনের চিত্র, লাইনের চিত্র আমরা এখান থেকে চিত্রটি একটু অঙ্কন করে দিব যেন তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করতে পারো। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর লাইন, অর্থাৎ হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীকে দেখা যাচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 হলেও দেখা যায় অনেকগুলো রেখা পাওয়া যায়। এই রেখাগুলোর এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ জিমেন প্রভাব এবং স্টার্ক প্রভাবটাও তোমাকে এখান থেকে ব্যাখ্যা করবে। জিমেন প্রভাব, জিমেন প্রভাব ও স্টার্ক প্রভাব, জিমেন প্রভাব এবং স্টার্ক প্রভাবের সাহায্যে ব্যাখ্যা করবে। তারপরে অবশ্যই তোমাকে এই জিমেন প্রভাব এবং স্টার্ক প্রভাবের সাহায্যে যে আমরা অনেকগুলো সূক্ষ্ম রেখা পাই, এই সূক্ষ্ম রেখাগুলোর আমরা চিত্র দিব। অর্থাৎ এখান থেকে যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর টোটাল যে লাইনগুলো রয়েছে আমাদের 6টা সিরিজ পাওয়া যায়। সেটা কি কি? তাহলে 6টা যে সিরিজ রয়েছে সেই 6টা সিরিজকে আমরা ব্যাখ্যা করব, অর্থাৎ লাইমেন সিরিজ, প্যাশন সিরিজ, ব্রাকেট সিরিজ, ফুন সিরিজ এবং হামফ্রিজ সিরিজ। তাহলে এই সিরিজগুলো তুমি অবশ্যই চিত্রের সাহায্যে দেখাবা। তাহলে আমরা এখান থেকে একটু চিত্রটা যেহেতু বড় আমরা এই জিনিসটা মুছে দিচ্ছি যেন স্পষ্ট করে আমরা এই চিত্রটাকে অঙ্কন করে দিতে পারি। দেখো এখান থেকে আমরা এটা 1 2 3 4 5 6 এই 7, তাহলে দেখো আমরা এরকম 7টা অংশ পাচ্ছি। তার মানে এরকম ভাবে তোমরা অবশ্যই রেখাচিত্রগুলোকে অঙ্কন করে দিবে পেন্সিল দিয়ে, তাহলে তোমাদের আর সমস্যা হবে না। আমরা একটু ডিটেলস করছি এই জন্য যেন পরীক্ষায় সঠিকভাবে উত্তরগুলো লিখতে পারো। আমরা একটু পরিপূর্ণভাবে দেখাবো, ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখো, তাহলে আমাদের আর সমস্যা থাকবে না। এরকম ভাবে আমরা প্রত্যেকটার জন্য চিত্র অঙ্কন করে দেখাবো। তাহলে এখানে হলো লাইমেন সিরিজ, লাইমেন সিরিজ দিবা এখান থেকে এই চিত্রটা, লাইমেন বামার সিরিজ, প্যাশন সিরিজ, প্যাশন সিরিজ, ফুন সিরিজ, ব্রাকেট দিয়ে তারপর আমরা ব্রাকেট সিরিজ, তারপর আমরা লিখব ফুন সিরিজ, তারপরে দিব আমরা হামফ্রিজ সিরিজ, হামফ্রিজ সিরিজ। তার মানে ইলেকট্রনটা যখন নিম্ন থেকে উচ্চতে হয় তখন হয় শক্তির শোষণ, আর উচ্চ থেকে নিম্নতে যখন হয় তখন হয় শক্তির বিকিরণ। অবশ্যই এই চিত্রটাকে অবশ্যই দেখাইতে হবে এবং এইরকম লাইমেন, প্যাশন বা লাইমেন, বামার, প্যাশন, ব্রাকেট, ফুন, হামফ্রিজ এই সিরিজগুলোর জন্য, অর্থাৎ দেখো সবগুলো রশ্মি যদি প্রথম কক্ষতে ফিরে আসে মানে n1 = 1, তাহলে n = আমরা 1 পাচ্ছি, n = আমরা 2 পাচ্ছি, n = আমরা এখান থেকে 3 পাচ্ছি, n = আমরা 4 পাচ্ছি, n = আমরা 5 পাচ্ছি, এরকম ভাবে n = আমরা 6 পাচ্ছি। এরকম ভাবে প্রত্যেকটার জন্য আমরা এখান থেকে কি করব, ব্যাখ্যা করে দিব। তাহলে এখান থেকে আমরা এটা দিব, এটা হলো 1, এটা হলো আমাদের 2, এটা 3, ঠিক আছে, এটা 4, এটা 5 আর এটা 6। এরকম ভাবে আমরা n = 7,
তার মানে দেখো প্রত্যেকটার জন্য যদি প্রথম কক্ষতে ফিরে আসে সেটা হচ্ছে লাইম্যান, যদি দ্বিতীয় কক্ষতে ফিরে আসে সেটা হলো বামার, তৃতীয় কক্ষতে ফিরে আসে সেটা পেশেন্ট, এবং চতুর্থ কক্ষতে ফিরে আসে ব্রাকেট, পঞ্চম কক্ষতে ফিরে আসলে সেটা ফুন, এবং যদি ষষ্ঠ কক্ষতে ফিরে আসে সেটা হচ্ছে হামফ্রিজ সিরিজ। তাহলে এখান থেকে তোমাকে অবশ্যই এই সিরিজটা ব্যাখ্যা করতে হবে, কোন কোন সিরিজে কি কি মানগুলো পাওয়া যায় এবং সেই মানগুলো কি হবে, এবং এই মানগুলো অবশ্যই তোমাকে বিভিন্ন গাণিতিক ব্যাখ্যা করতে হবে। এই গাণিতিক ব্যাখ্যা করার জন্য রিডবার্গ ধ্রুবকের যে সমীকরণ রয়েছে সেই সমীকরণটা তোমাকে অবশ্যই প্রতিপাদন করতে হবে। হাইড্রোজেন বর্ণালী রিডবার্গ ধ্রুবকের সমীকরণ, রিডবার্গ ধ্রুবকের সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। রিডবার্গ ধ্রুবকের সমীকরণ প্রতিষ্ঠা করবে। তাহলে রিডবার্গ ধ্রুবকের যে সমীকরণটা রয়েছে সেই সমীকরণটা হলো RH টুয়াইস পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 CH কিউব। C হচ্ছে আলোর বেগ, H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, E হচ্ছে আধান বা চার্জ, আর পায়ের মান তো আমরা জানি 2.14, m হচ্ছে ইলেকট্রনের ভর, আর এখান থেকে আমরা এই সমীকরণটাকে প্রতিপাদন করব এই প্রত্যেকটা সিরিজের মান, অর্থাৎ n এর জন্য, 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য এবং 6 এর জন্য, অর্থাৎ লাইম্যান, পেশেন্ট, ব্রাকেট, ফুন্ড এবং হামফ্রিজ সিরিজের জন্য প্রত্যেকটার জন্য তোমাকে সিরিজের এই ব্যাখ্যাগুলো করতে হবে। যদি তুমি এই সবগুলো ব্যাখ্যা দিতে পারো তাহলে তোমার 4 নং প্রশ্নের উত্তর সমাধান হবে। তাহলে আশা করি দেখো দীর্ঘভাবে এই ভিডিওটা করা হয়েছে যেন তোমরা অবশ্যই প্রত্যেকটা উত্তরগুলোকে যথাযথভাবে দিতে পারো। আশা করি এই যে আমি যে সমাধানটা দিলাম এটা যদি টু দ্য পয়েন্টে দিতে পারো আশা করি তোমার পরীক্ষক অবশ্যই খুশি হবে। আরেকটা কথা বলে রাখি, অ্যাসাইনমেন্ট মানে হলো নিজের মতো করে লেখা। আমি এখানে জাস্ট গেলে একটা সমাধান দিয়েছি এবং আমি টিচার হিসাবে বিশ্বাস করি যে অবশ্যই এই জিনিসগুলো যদি থাকে তাহলে একটা স্টুডেন্ট 4-এর মধ্যে 4 পেতে পারে। তাহলে তোমরা এইগুলো সঠিকভাবে অনুসরণ করো। আর এই ধরনের যদি আরো অনেক ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।